আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও সুধীজন, সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী শিক্ষক 11 গ্রাম উচ্চ বিদ্যালয়, 11 গ্রাম বরুড়া, কুমিল্লা, হিসাব বিজ্ঞান বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ে আর্থিক বিবরণী ক্লাস থেকে পাঠদানের জন্য হাজির হয়েছি। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে দশম শ্রেণীর আর্থিক বিবরণী অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। ইতিপূর্বে তোমাদেরকে বিশদ আয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়, বিশদ আয় বিবরণীতে কী কী অন্তর্ভুক্ত থাকবে সেগুলি নিয়ে আলোচনা করেছি। মোট মুনাফা কীভাবে নির্ণয় করা হয়, নিট মুনাফা কীভাবে নির্ণয় করা হয় সেটা আলোচনা করেছি। আজকে আমি সরাসরি পাঠ্য বই চলে গিয়েছি এর জন্য যে এই অধ্যায় থেকে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলকভাবে দিতে হবে। সেজন্য অনেকেই এই অধ্যায়টিকে কঠিন মনে করে, এই অধ্যায় থেকে অংশগ্রহণ করে না। সেজন্য আমি মনে করেছি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে পাঠ্য বইয়ের সমস্যার সমাধান করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পাঠ্য বইয়ে একটি রেওয়া মিল দেওয়া আছে, সততা ল চেম্বার রেওয়া মিল 31 ডিসেম্বর 2017। উত্তোলন মূলধন 60,000 এবং 3,50,000 টাকা। অগ্রিম চেম্বার ভাড়া হচ্ছে 1,80,000 টাকা। আসবাবপত্র সরঞ্জাম 80,000 টাকা। সেবায় 4,75,000 টাকা। ব্যাংক জমা 2 লক্ষ টাকা। অগ্রিম সেবায় 50,000 টাকা। আইন বই 40,000 টাকা। 6% বিনিয়োগ 2,50,000 টাকা। পুঞ্জীভূত অবসর 16,000 টাকা। বেতন ও ভাতা হচ্ছে 1,10,000 টাকা। বিদ্যুৎ বিল ও টেলিফোন 24,000 টাকা। যাতায়াত খরচ 7,000 টাকা। এই রেওয়া মিলে তোমার আয় আছে, ব্যয় আছে, সম্পদ আছে, দায় আছে। রেওয়া মিলের বহির্ভূত কিছু সমন্বয় এখানে দেওয়া আছে। একটি কোম্পানির নিকট থেকে আইনি সহায়তা প্রদানের জন্য অগ্রিম চেক গ্রহণ করা হয়েছে 40,000 টাকা, যা সেবায় অন্তর্ভুক্ত রয়েছে। 1 মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। অগ্রিম চেম্বার ভাড়ার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আসবাবপত্র সরঞ্জাম 10% অবশ্যই ধরতে হবে। প্রশ্ন 1, উপযুক্ত তথ্য হতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। 2, সততা ল চেম্বারের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। 3, আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ শ্রেণীবিন্যাস করে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ইতিমধ্যে তোমাদের পাঠ্য বই এবং খাতা নিয়ে পড়ার টেবিলে আছো। এখন আমাদের প্রথম প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। প্রথমে কি বলছে? চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি দায় কোনগুলি? অর্থাৎ আমরা যখন কোনো খরচ করব, এই খরচের টাকা যদি বাকি থাকে তাহলে সেটা আমাদের দায়। কারণ আমরা 1 বছর হিসাব করবো, 12 মাসের। আমি যদি 1 বছরের টাকা পরিশোধ না করি, যত মাসের পরিশোধ করব তত মাসের ওই বছরের খরচ, আর যত মাসের বাকি থাকবে সেটা হচ্ছে আমার চলতি দায়। আবার আমি যদি আয় করি, আয়টা যদি আমি অগ্রিম নিয়ে আসি, সেটাও চলতি দায়। তাহলে আমরা এখানে দেখব যে আমাদের এই অগ্রিম আমি আয় গ্রহণ করছি কিনা, অথবা আমার কোনো খরচ বকেয়া আছে কিনা। তোমরা প্রথমে লক্ষ্য করো, এখানে 6 নম্বর যে কমিক নাম্বারের যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে অগ্রিম সেবায় 50,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের চলতি দায়। এখন আমরা চক করে নিই, প্রথমে চক করে নিই। দেখো তোমরা সবাই চলতি দায়ের পরিমাণ নির্ণয় লিখো। চলতি দায়ের পরিমাণ নির্ণয় লিখছ? লিখে নাও, একটা চক করো। 2টি টাকার ঘর লিখো। লিখো বিবরণ টাকা টাকা। তাহলে প্রথম প্রশ্নটি কি? প্রথম পয়েন্টটি হচ্ছে অগ্রিম সেবা আয়। অগ্রিম সেবায় কত টাকা? 50,000 টাকা, যা আমাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ আমার কাছে যদি কেউ কোনো টাকা পায় সেটা হচ্ছে দায়, আমি যদি কারো কাছ থেকে পাই সেটা হচ্ছে সম্পদ। তাহলে এখানে অগ্রিম সেবায় আমি আয়টা অগ্রিমে নিয়ে আসছি, সেবা আয়টা, সেজন্য আমাকে এটা পরিশোধ করতে হবে, বিদায় এটা চলতি দায় 50,000 টাকা। সমন্বয় বলছে একটি কোম্পানির নিকট থেকে আইনি সহায়তা প্রদানের জন্য অগ্রিম চেক গ্রহণ করা হয়েছে 40,000 টাকা। তাহলে আমরা লিখবো যোগ অলিখিত অগ্রিম সেবা আয়। কত টাকা বন্ধুরা? 40,000 টাকা।
তাহলে আমাদের যোগফল কত হলো 90,000 টাকা। তোমরা লক্ষ্য করো সমন্বয় নং 2 এক মাসের বেতন ভাতা ও বকেয়া রয়েছে। এক মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো 10 নম্বর কমিট নম্বর লেখা আছে বেতন ও ভাতা 1,10,000 টাকা। তো বেতন ও ভাতা 1,10,000 টাকা আমরা হিসাব করি কত বছরের? 1 বছরের। 1 বছর কত মাস? 12 মাস। তা আমার 1 মাসের বকেয়া রয়ে গেছে, 1 মাসের বেতন ভাতা পরিশোধ করেছি, তাহলে কত মাসের বকেয়া, কত মাসের আমার বাকি রয়ে গেছে? 1 মাসের। তাহলে 11 মাসের পরিশোধ করা হয়েছে বেতন ও ভাতা। তো 11 মাসে যদি 1,10,000 টাকা হয় তাহলে আমার প্রতি মাসে হচ্ছে 10,000 টাকা। 11 মাসে 1,10,000, তাহলে 1 মাস বকেয়া রয়েছে, তাহলে আমরা লিখব 10,000 টাকা বকেয়া বেতন ও ভাতা। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে 12 মাস হচ্ছে 1 বছর, 11 মাসের যদি 1,10,000 টাকা পরিশোধ করা হয় তাহলে 1 মাসের বকেয়া রয়েছে, অর্থাৎ 1 মাসের বকেয়া হচ্ছে 10,000 টাকা। তো আমরা এখানে লিখব 10,000 টাকা। তাহলে যোগ করো, কত হলো বন্ধুরা? 1 লক্ষ টাকা। তাহলে আমাদের চলতি দায়ের পরিমাণ কত টাকা? 1 লক্ষ টাকা। সবাই লিখছো? ধন্যবাদ। সবাই লেখা শেষ করো। এবার আসো আমরা পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি তোমরা একটু পড়ে নাও বন্ধুরা। পরের প্রশ্নটি কি বলছে? সততা ল চেম্বারের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ইতিমধ্যে তোমরা বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করা হয় তার একটি ছক দেখেছো। তো ঠিক তদ্রুপভাবে তোমরা খ নাম্বারটা লিখে ফেলো যে সততা ল চেম্বার এর বিশদ আয় বিবরণী। কত সালের বন্ধুরা? 2017 সালে। লেখো 2017 সনের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের। আমি সব সংক্ষেপে লিখেছি, অর্থাৎ সমাপ্ত বৎসরের। এবার একটা চক করে নাও বন্ধুরা। 3টি ঘর করবে এখানে, 3টি ঘর। কারণ সাধারণত যোগ বিয়োগ থাকলে আমরা প্রথম ঘরে লিখব, তারপর পয়েন্টগুলিকে আমরা 2 নম্বর করে লিখব, চূড়ান্তভাবে আমরা 3 নম্বর করে নিয়ে যাব। প্রথমে লিখো তোমরা বিবরণ টাকা টাকা টাকা। তো বিশদ আয় বিবরণী করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমরা আগে বলেছি আমাদের এই রেওয়ামিলের ভিতরে কি কি আছে। আমাদের এই রেওয়ামিলের ভিতরে আছে আয় সমূহ আছে, ব্যয় সমূহ আছে, সম্পদ আছে, দায় আছে। আমরা যদি এগুলিকে সংক্ষেপে বলি তাহলে বলবো আদা এবং সব। আদা মানে আ দিয়া আয়, দা দিয়া দায়, অর্থাৎ আয় সমূহ আছে, দায় সমূহ আছে। তারপরে সব, সব মানে কি? সদিয়া সম্পদ, বদিয়া হচ্ছে ব্যয়, অর্থাৎ সম্পদ এবং ব্যয়। বিশদ আয় বিবরণী প্রস্তুত করবো আমরা কি দিয়ে? আয়সমূহ এবং ব্যয়সমূহ দিয়ে। তাহলে আমাদের প্রদত্ত রেওয়ামিলে আয়সমূহ কি কি আছে আমরা একটু দেখে নেব। দেখো এখানে আয়সমূহ কি আছে? 4 নাম্বার সমন্বয়টাই দেখো, সেবায় 4,75,000 টাকা। এখন দেখো এটার এগেইনস্টে কোনো সমন্বয় আছে কিনা। দেখো লেখা আছে যে একটি কোম্পানির নিকট থেকে আইনি সহায়তা প্রদানের জন্য অগ্রিম চেক গ্রহণ করা হয়েছে 40,000 টাকা। তাহলে আমি সেবায় পাবো কত? 4,75,000 টাকা। তার মধ্যে থেকে আমি অগ্রিম গ্রহণ করে ফেলেছি 40,000 টাকা। তাহলে 40,000 টাকা বাদ যাবে। বাদ গেলে কি লিখবো? অগ্রিম। প্রথমে আমরা লিখো সেবায়। আয় সমূহ লিখো, আগে শিরোনামটা লিখো আয় সমূহ। এবার লিখো সেবা আয়। সেবাটা লিখে নাও। সেবাটা কত? 4,75,000 টাকা। এখন 1 নং সমন্বয়ে বলা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য অগ্রিম চেক গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 4,75,000 টাকা থেকে অগ্রিমে 40,000 টাকা নিয়ে
নেওয়া হয়েছে, তাহলে আমরা 1 বছর হিসাব করবো চলতি বছরের। তো যেহেতু 40,000 টাকা নেওয়া হয়েছে, তাহলে 40,000 টাকা আমরা বাদ দেবো। দেখো বাদ অগ্রিম। অগ্রিম কত টাকা? অগ্রিম সেবায়, অগ্রিম সেবায় হলো 40,000 টাকা। এখন এই ব্র্যাকেট বলতে বিয়োগের বোঝায় অথবা মাইনাসের বোঝায়। বিয়োগ করলে কত হবে? 4,35,000 টাকা। আর কি কি আছে দেখো, এখানে 8 নং সমন্বয়টা দেখো, আরে কমিক নং দেখো। 6% বিনিয়োগ 2,50,000 টাকা। 6,50,000 টাকা হচ্ছে 6% বিনিয়োগ 1/7/2015। আমার হিসাব করা হচ্ছে 2017। যেহেতু এখানে 15 দেওয়া আছে, তাহলে আমরা পুরো 1 বছরের হিসাবে করব। তাহলে 2,50,000 টাকা 6% তোমরা বের করো। অবশ্যই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর তোমরা 2,50,000 টাকা 6% বের করো। বের করেছ? কত টাকা হয়েছে? 15,000। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা 6% বকেয়া রয়েছে, অর্থাৎ এটা আয়। বিনিয়োগ হচ্ছে সম্পদ, বিনিয়োগের সুদ হচ্ছে আয়। তো তোমরা লিখে নাও বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কত টাকা? 15,000 টাকা। তাহলে কত হলো? 4,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট আয়। কি আয়? মোট আয়। তো মোট আয় কত হলো বন্ধুরা? 4,50,000। এখন আমরা লিখব ব্যয় সমূহ। লিখো ব্যয় সমূহ, লিখো ব্যয় সমূহ। তাহলে এখানে ব্যয় সমূহের পয়েন্টগুলি কোনগুলি দেখো, যে খরচ করেছে এরকম কোনো পয়েন্ট আছে কিনা। 10 নম্বর কমিক নামে দেখো, 10 নম্বর কমিক নাম বেতন ভাতা। কত টাকা প্রদান করছে বেতন ভাতা? 1,10,000। তো লিখে নাও বেতন ও ভাতা। বেতন ও ভাতা কত? 1,10,000। লিখো 1,10,000। লক্ষ্য করো 2 নং সমন্বয় বলছে 1 মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। আমাদের হিসাব কাজ হচ্ছে 1 বছরের অর্থাৎ 12 মাসের। 1 মাসের বকেয়া রয়েছে অর্থাৎ 11 মাসের পরিশোধ করা হয়েছে। তো 11 মাসে যদি 1,10,000 টাকা হয়, প্রতি মাসে হচ্ছে 10,000 টাকা। তাহলে যোগ বকেয়া, যোগ বকেয়া কত টাকা বন্ধুরা? 10,000 টাকা। কারণ প্রতি মাসে 10,000 টাকা বেতন, 12 মাসে 1,20,000। আমরা 11 মাসের পরিশোধ করেছি, আরো 1 মাসে বকেয়া আছে, তাহলে আমাদের হবে 1,20,000। 1,20,000 টাকা। তারপরে আমাদের আরো কিছু সমন্বয় আছে, আমরা এখন সেগুলি লিখব। আমার নিচে জায়গা নেই, সেজন্য আমি উপরে লিখবো। তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, কেমন? তাহলে এখন আমরা পরবর্তী কি লিখবো? এখানে লিখো দেখো বিদ্যুৎ বিল ও টেলিফোন। লিখো বিদ্যুৎ বিল ও টেলি বলতে টেলিফোনকে আমি বুঝাচ্ছি, পুরোটা লিখি নাই। আমাদের বিদ্যুৎ বিল ও টেলিফোন হচ্ছে 24,000 টাকা। লিখো 24,000 টাকা। তারপরে লিখো যাতায়াত খরচ 7,000 টাকা। যাতায়াত খরচ কত টাকা? যাতায়াত খরচ হচ্ছে 7,000 টাকা। তারপর দেখো একটি সমন্বয় আছে অগ্রিম চেম্বার ভাড়ার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ। আমাদের অগ্রিম চেম্বার ভাড়া হচ্ছে 1,20,000 টাকা। অর্ধেক হচ্ছে কত? 60,000 টাকা। তা আমাদের খরচ হবে 6 মাসের, যেহেতু বলছে অর্ধেক মেয়াদ উত্তীর্ণ, 1 বছর অর্ধেক কত? 6 মাস। 6 মাসের হচ্ছে 60,000 টাকা। তো লেখো চেম্বার ভাড়া, চেম্বার ভাড়া 60,000 টাকা। সমন্বয় নং 4 আসবাবপত্র সরঞ্জামের 10% অবশ্যই ধরতে হবে। এখন লক্ষ্য করো তোমরা আসবাবপত্র কত? 80,000 টাকা। 80,000 টাকা 10% বের করে নাও ক্যালকুলেটরে। বের করেছ? কত হয়েছে?
8,000 টাকা। ধন্যবাদ। তাহলে এখন লিখো আসবাবপত্র সরঞ্জামের অবশ্যই। আসবাবপত্র ও সরঞ্জামের অবশ্যই 8,000 টাকা। এখন আমরা কি পাবো? মোট ব্যয় একত্র করো। 1,20,000, তারপর হলো কত? 24,000 টাকা। 24,000 টাকার পরে তারপরে দেখো প্রথমে হচ্ছে কত? 1,20,000 টাকা, তারপর হচ্ছে 24,000 টাকা, তারপরে 7,000 টাকা, তারপর 60,000 টাকা, তারপরে 8,000 টাকা। সবগুলি যোগ করলে আমাদের কত হবে বন্ধুরা? 2,90,000। 2 লক্ষ কত? যোগটা আবার করে নাও। 2,19,000। এখন দেখো আমাদের মোট আয় ছিল কত টাকা? 4,45,000 টাকা। আর মোট ব্যয় হলো 2,19,000 টাকা। বিয়োগ করো। 0,0,0,9 আছে, আমরা এই 0 কি করে ধরব? 10। 9 আছে, 10 সমান 1। হাতে কত? 1, 1 1 2, 5 থেকে 2 গেলে 3, তারপর 4 থেকে 2 গেলে 2, অর্থাৎ 2,31,000 টাকা। দুইটা রেখা টানো, এটা হলো হিসাব বন্ধকরণ চিহ্ন। তাহলে আমাদের এখন মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর আমরা কি পেলাম? নেট মুনাফা। লেখো তোমরা নেট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা বিশদ আয় বিবরণীতে মোট আয় পেলাম কত? 4,45,000 টাকা। মোট ব্যয় পেলাম 2,19,000 টাকা। 4,50,000 টাকা থেকে 2,19,000 টাকা বিয়োগ করার পর কত পেলাম? 2,31,000 টাকা। এই 2,31,000 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। এখন আমরা আমাদের যে গয়ের প্রশ্নটি রয়েছে, আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ শ্রেণীবিন্যাস করে নির্ণয় করো, সেটি করব। তোমরা সবাই লিখেছ? অঙ্কটি করে নাও সবাই। আমাদের নিট মুনাফা কত ব্যয় হয়েছে? 2,31,000 টাকা। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব। যেহেতু বলছে শ্রেণীবিন্যাস করে করতে হবে, তাহলে আমরা এখানে আর্থিক বিবরণীতে আমাদের সম্পদ এবং দায়সমূহ যাবে। ইতিমধ্যে তোমরা রেওয়া মিল করেছো, সেখানে একটি সমীকরণ করেছো তোমরা, A = L + C, অর্থাৎ মোট সম্পদ যত, দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল তত হবে। আমাদের আর্থিক বিবরণী তো তাই, আমাদের মোট সম্পদ যা হবে, দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল তাই হবে। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র মোট সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য। তাহলে এখন তোমরা লিখো, আমাদের অঙ্কটি হচ্ছে সততা লস চেম্বার। লিখো সততা লস চেম্বার এর আর্থিক অবস্থা বিবরণী 2017 সনের 31 ডিসেম্বর তারিখ। এই আর্থিক বিবরণীটা আমাদের আংশিক। কেন আংশিক? কারণ আমাদেরকে বলছে সম্পদ, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। আমাদের এটা হচ্ছে আংশিক। এটা আংশিক লিখেছে স্যারে, চকটা করে নাও। তিনটা টাকার ঘর লিখো। বিবরণ টাকা টাকা টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যেহেতু শ্রেণীবিন্যাস করে বলছি, আমরা প্রথমে স্থায়ী সম্পদ সমূহ লিখবো, তারপরে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখবো, তারপর আমাদের চলতি সম্পদ সমূহ লিখবো। প্রথমে আমরা লিখবো স্থায়ী সম্পদ সমূহ। স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ এখানে কি কি আছে আমরা একটু দেখে নেই। স্থায়ী সম্পদ বলতে আমাদের শুধু এই 3 নং ক্রমিক নাম্বারটা, একটি মাত্র স্থায়ী সম্পদ আছে, সেটা হচ্ছে আসবাবপত্র। লিখো আসবাবপত্র ও সরঞ্জাম।
এখানে আসবাবপত্র সরঞ্জাম হচ্ছে ৮০,০০০ টাকা। যেহেতু সমন্বয়ে আছে অবশ্যই কথা, তাহলে আমরা সেটা প্রথম ঘরে লিখবো ৮০,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো ইতিমধ্যে রেওয়া মিলের মধ্যে পুঞ্জীভূত অবশ্যই দেওয়া আছে ১৬,০০০ টাকা। আমাদের সমন্বয় বলছে 10% অবশ্যই, তা ৮০,০০০ টাকা 10% কত? আমরা ইতিমধ্যে বিশদ বিবরণী দেখিয়েছি ৮,০০০ টাকা। সমন্বয় রেওয়া মিলে দেওয়া আছে ১৬,০০০ টাকা, তো মোট কত হলো ২৪,০০০ টাকা। তো আমরা অবশ্যটা বাদ দেব, লেখো বাদ অবশ্যই। তো ১৬,০০০ যোগ ৮,০০০ কত হলো ২৪,০০০ টাকা। লিখো, বিয়োগ করে এখানে নিয়ে এসো, ০,০০,০৬ হলো ৫, ৫৬,০০০ টাকা। কত বন্ধুরা? ৫৬,০০০ টাকা। তারপরে লিখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে এখানে। আমাদের আরেকটি স্থায়ী সম্পদ আছে, সেটা হচ্ছে আইন বই ক্রয় করা। যেহেতু ল ব্যবসা, ল চেম্বার, সেহেতু এই আইন বইটা তার সম্পদ। আমরা এখানে লিখবো এটা স্থায়ী সম্পদ, কিন্তু তো লিখো তোমরা আইন বই। আইন বই লিখো ৪০,০০০ টাকা, তাহলে হলো ৯৬,০০০ টাকা। এই ৯৬,০০০ টাকা হচ্ছে আমাদের মোট সম্পদ, আর সরি মোট স্থায়ী সম্পদ। মোট স্থায়ী সম্পদ হচ্ছে ৯৬,০০০ টাকা। এখন লিখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে ৬%। ৬% বিনিয়োগ কত বন্ধুরা? তোমরা লক্ষ্য করো ৬% বিনিয়োগ হচ্ছে ২,৫০,০০০ টাকা। লিখো ২,৫০,০০০ টাকা। এবার লিখো চলতি সম্পদ। চলতি সম্পদ সমূহ। চলতি সম্পদ সমূহের মধ্যে আমাদের এখানে কোন কোন পয়েন্ট আছে আমরা একটু দেখে নেই। তোমরা দেখো এখানে অগ্রিম চেম্বার ভাড়া রয়েছে। দেখো আমাদের এখানে অগ্রিম চেম্বার ভাড়া, দেখো লেখা আছে অগ্রিম চেম্বার ভাড়া হচ্ছে ১,২০,০০০ টাকা। লিখো অগ্রিম চেম্বার ভাড়া ১,২০,০০০। বাদ লিখো, বাদ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ চেম্বার ভাড়া। মেয়াদ উত্তীর্ণ চেম্বার ভাড়া, এই যে সমন্বয় লেখা আছে তোমরা লক্ষ্য করো, অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক মেয়াদ উত্তীর্ণ, তাহলে আমরা এই ৬০,০০০ টাকা বাদ দিয়ে ফেলবো। কত হলো? ৬০,০০০ টাকা। চলতি সম্পদ আমরা পেলাম, অগ্রিম চেম্বার ভাড়া হচ্ছে আমাদের ১,২০,০০০ টাকা, বাদ মেয়াদ উত্তীর্ণ হচ্ছে ৬০,০০০ টাকা। তো কত হলো? ৬০,০০০ টাকা। তারপরে দেখো ৫ নাম্বার পয়েন্ট, দেখো ব্যাংক জমা ২,০০,০০০ টাকা। লিখো ব্যাংক জমা ২,০০,০০০ টাকা। ব্যাংক জমা কত টাকা? ২,০০,০০০ টাকা। তারপরে দেখো আমি আগে বলেছি আমরা যে এখানে যে ৬% বিনিয়োগ ২,৫০,০০০ টাকা, সেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর যেহেতু এখানে ৬% বলা আছে, ৬% আমাদের সুদ, সেই সুদটা আমাদের বকেয়া ছিল কত টাকা? ১৫,০০০ টাকা। তাহলে আমাদের বিনিয়োগের সুদ আছে এখানে, বকেয়া বিনিয়োগের সুদ। দেখো বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের ১৫,০০০ টাকা। কত হচ্ছে আমাদের? ২,৭৫,০০০ টাকা। যোগ করো ০,০,০,০,০, ৫ আছে ১১, ১ হাতে আছে ১,
8 8 5 13, 13 9 কত হবে? 13 9 22 2 হাতে আছে 2 4 6, 6,21,000। দুইটা হিসাব গুণ করো, চিহ্ন দাও, আমাদের হিসাব শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলেছে কি মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে যত শ্রেণীবিন্যাস করে বলছে, আমরা প্রথমে স্থায়ী সম্পদ সমূহ লিখেছি। আমাদের স্থায়ী সম্পদ হচ্ছে আসবাবপত্র 80,000 টাকা, অবচয় রেওয়া মিলে আছে আমাদের 16,000, সমন্বয়ে পেলাম আমরা 8,000, মোট হলো 24,000 টাকা। তাহলে আমাদের 56,000 টাকা আসবাবপত্র। আইন বই হচ্ছে আমাদের 40,000 টাকা। তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদ হচ্ছে 96,000 টাকা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে আমাদের, বিনিয়োগ হচ্ছে 6%, 6% হচ্ছে 2,50,000 টাকা। আমরা 2,50,000 টাকা লিখলাম। তারপরে চলতি সম্পদ সমূহের মধ্যে আমরা চেম্বার ভাড়া, অগ্রিম চেম্বার ভাড়া আমরা দিয়ে ফেলছি কত টাকা? অগ্রিম প্রাপ্তি দায়, অগ্রিম পরিশোধ সম্পদ। আমি যদি অগ্রিম পরিশোধ করে ফেলি সেটা আমার জন্য সম্পদ, আর আমি যদি অগ্রিম প্রাপ্তি আমি গ্রহণ করি সেটা হচ্ছে দায়। অগ্রিম যেহেতু পরিশোধ করা হয়েছে কত টাকা? 1,20,000 টাকা। এখন মেয়াদ উত্তীর্ণ আছে 60,000 টাকা, সেজন্য 1,20,000 থেকে আমরা কত টাকা বাদ দেবো? 60,000 টাকা বাদ দেবো। তাহলে এই 60,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তারপরে ব্যাংক জমা দেখো, লক্ষ্য করো, এখানে ব্যাংক জমা হচ্ছে 2 লক্ষ টাকা, এটা আমাদের সম্পদ, চলতি সম্পদ 2 লক্ষ টাকা। তারপরে আমাদের 6% হারে বিনিয়োগ 2,50,000 টাকার উপরে 15,000 টাকা। এটা যেহেতু অনাদায়ী রয়েছে অথবা বকেয়া রয়ে গেছে, আমি এটা পাবো। আমি যে বিনিয়োগ করেছি এই বিনিয়োগ সুদ হচ্ছে আমার আয় যদি বকেয়া থাকে সেটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা? 15,000 টাকা। তাহলে আমাদের হচ্ছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপর হচ্ছে চলতি সম্পদ। সবগুলো একত্র করার পর আমরা কত পেলাম? 6,21,000। এই 6,21,000 টাকা হচ্ছে আমাদের মোট সম্পদ। লিখো বন্ধুরা, মোট সম্পদ। তাহলে আমাদের প্রশ্ন প্রদত্ত 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্ন 3টির সমাধান আমরা ইতিমধ্যে করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আগামী ক্লাসে ধারাবাহিকভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের পরবর্তী অঙ্কগুলি করব। তোমরা প্রতিদিনেই তোমাদের হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের অঙ্কগুলি করবে, কারণ তোমাদের হাতে সময় খুব কম। আগামী বছরের শুরুতেই হয়তো তোমাদের এসএসসি পরীক্ষা হবে, কিন্তু করোনার কারণে মার্চের 17 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতিষ্ঠানে তোমাদের লেখাপড়া হচ্ছে না। তাই বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা বিশেষ করে বড়ুয়া ভার্চুয়াল স্কুল বড়ুয়া কুমিল্লা এটার ক্লাস দেখবে অনলাইনে। তারপরে বিভিন্ন অনলাইনে ক্লাস দেখানো হচ্ছে, তোমরা সংসদ টিভিতে দেখবে। অনলাইনে ক্লাসগুলো নিয়মিত চর্চা করবে। আশা করি তোমরা নিয়মিত লেখাপড়া করলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।